প্রিয় উপস্থিতি, কিছুক্ষণের মধ্যে মাগরিবের নামাজ শুরু হয়ে যাবে। কাজী বক্তব্য খুব দীর্ঘায়িত করার সুযোগ নাই। গণ অধিকার পরিষদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ঢাকা থেকে এসেছেন। গতকালকে আমাদের দলে যোগদান করেছেন রিপাবলিকান পার্টির চেয়ারম্যান জনাব হামিদ হৃদয়, রাজনৈতিক সংগঠক হাবিবুর রহমান ভিজু ভাই, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুল জাহের, শাকিল, যুব অধিকার পরিষদের সংগ্রামী নেতা মুমতাজুল, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য, আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল শেখ সিদ্দিকী, গণ অধিকার পরিষদ এবং অন্য সংগঠনের অন্যান্য অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা সময়ের সুবিধার কারণে বক্তব্য দেন নাই। কাজে আমি অল্প একটু কথা বলে আমি আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিতে চাই। প্রথমত আজকে শ্রমিক অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই। সংক্ষিপ্ত সময়ে প্রতিটি পরিস্থিতিতে বৈরী আবহাওয়ায় এ ধরনের একটি সুশৃঙ্খল প্রোগ্রাম আয়োজন করে গাজীপুরের শ্রমিক নেতাদেরকে ধন্যবাদ জানাই। এই ধরনের একটি প্রোগ্রাম সফলভাবে আয়োজন করায় ধন্যবাদ জানাই গাজীপুরের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। আজকে বন্ধুগণ, আজকে সবচেয়ে একটি গুরুত্ব বিষয়, এই গাজীপুর শিল্প কারখানা দূষিত এলাকা, মানুষের রুটি রুজি নেওয়ার একটি জায়গা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই শ্রমিক দূষিত এলাকা গাজীপুর শহর আশুলিয়া বিভিন্ন জায়গা অস্থির হয়ে উঠছে। আমরা পরিষ্কার ভাবেই বলি, সমাজের মানুষের অধিকার আদায়ে গণ অধিকার পরিষদ লড়াই করেছে। সমাজের মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদের এই লড়াই অব্যাহত থাকবে। ন্যূনতম মজুরি কিংবা জিনিসপত্রের দামের প্রতিবাদে গণ অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ সবসময় রাজপথে ছিল। যখন ওই চট্টগ্রামের তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদেরকে গুলি করে পিটিয়ে মারা হয়, ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিকদের উপরে লাঠিচার্জ করা হয়, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনকে দমন করার জন্য লাঠিয়ার বাহিনী ব্যবহার করা হয়, আমরা তার পাশে দাঁড়িয়েছি। আগামীতেও শ্রমিকদের যে কোনো যৌক্তিক এবং ন্যায়সঙ্গত অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে শ্রমিক অধিকার এবং আমরা অগ্রভাগে থাকবো। শ্রমিক ভাই বোনদেরকে আমরা এই কথাটুকু বলতে পারি। একই সাথে এই যে 45 থেকে 50 লক্ষ মানুষের কর্মসংস্থানের জায়গা এই গার্মেন্টস সেক্টর, ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া সহ যারা বাংলাদেশের প্রতিযোগী, বিশেষ করে আমাদের প্রতিতে স্বৈরাচার এবং তার দোসররা এই রপ্তানিমুখী খাতকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর পেয়েছি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে। কাজেই আমার শ্রমিক ভাই বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে, কারো ইসলামীতে পা দিয়ে মিল কারখানায় কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না। কোন ধরনের আন্দোলন করে শিল্প কারখানা বন্ধ করবেন না। আপনাদের যদি কোনো দাবি থাকে, আপনাদের যদি কোনো অন্যায্য অবিচার অন্যায়ের বিষয় থাকে, আজকে দেশের পুরো দেশের জনগণকে সাক্ষী রেখে কথা বলছি, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় স্থায়ী কার্যালয় আইনজীবী কমপ্লেক্সে 3 তলায় যাবেন। আপনাদের প্রত্যেকটি দাবি আদায়ে আমরা রাজপথে থাকবো, আলোচনার মাধ্যমে সমাধান করব। কিন্তু বন্ধুগণ, আপনাদেরকে ভুলে গেলে চলবে না। এই সবেমাত্র 2 মাস হয়েছে ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে একটা ফাঁসির শাসনের পদত্যাগ ঘটিয়েছে, একটা ফাঁসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। এই ফাঁসিবাদী শাসকরা গত 1.5 দশকে অন্তত কয়েক হাজার পরিবারকে হাজার কোটি টাকার মালিক বানিয়েছে, কয়েক লক্ষ পরিবারকে শত শত কোটি টাকার মালিক বানিয়েছে।
এই সরকার যেন সুন্দরভাবে দেশ চালাতে না পারে, বাংলাদেশ যেন একটি ব্যর্থমান কার্যকর রাষ্ট্রে পরিণত করে, তাই তারা নানামুখী চক্রান্ত করছে। তাই তাদের চক্রান্ত সম্পর্কে সজাগ এবং সতর্ক থেকে দেশকে স্থিতিশীল রাখতে হবে। দেশের অর্থনৈতিক চাকাকে সচল করার জন্য গার্মেন্টস সহ সকল সেক্টরকে স্থিতিশীল রাখতে হবে। আমরা পরিষ্কারভাবেই বলছি, গার্মেন্টস সহ শ্রমিকদেরকে ন্যূনতম মজুরির দাবি 20,000 টাকা অত্যন্ত যৌক্তিক দাবি। গার্মেন্টস সহ অন্যান্য প্রতিষ্ঠানের শ্রমজীবী মানুষরা ওভার টাইমের জন্য যে বেতনের দাবি করছে যৌক্তিক দাবি। এক্সট্রা ডিউটি করে মানসম্মত ভাতা দেওয়া যৌক্তিক দাবি। আগামীতে আমরা মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে চাই। পরিকল্পিতভাবে রাষ্ট্র গঠনে আমাদেরকে কাজ করতে হবে, পরিকল্পনা নিতে হবে। আমরা মনে করি গর্ভবতী মায়েদের গর্ভবতী হওয়া থেকে শুরু করে তার মানসম্মত খাবার, সুষম খাদ্যের জন্য রাষ্ট্রকে একটা ভর্তুকি দেওয়া উচিত, যাতে মেধাবী একটা নতুন শিশুর দুনিয়াতে আগমন ঘটে। মেধাবী শিশু তৈরি হলেই আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে। এই যে আমাদের শ্রমজীবী মানুষ চিকিৎসা পায় না, ঢাকা মেডিকেলের বারান্দায় ঘুরতে করতে জুতো স্যান্ডেল খায়, পিজিতে একটা সিট পাওয়া যায় না, বেসরকারি হসপিটালে সবাই চিকিৎসা নিতে পারে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, বাংলাদেশের 53 বছরে আপনারা রাষ্ট্রকে পুনর্গঠনের যে সুযোগ পেয়েছেন, দলমত নির্বিশেষে সকলকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করেন। আজানের পরে 2 মিনিট ধরে আমরা বসে মসজিদ নামাজে দাঁড়াবো। আজানের জন্য একটু বিরতি, 2 মিনিট আজানের পরে বলে শেষ করবো।